পোস্ট ম্যাচ টার্বিউলেন্স। আমি আমার আগের অডিওটাতে বললাম ম্যাচ শেষে কিছু মুহূর্ত, কিছু মনের মুহূর্ত। তো সেইটা নিয়ে আরেকটু আলোচনা করব। ম্যাচ শেষে যে মানুষের মধ্যে যে উদ্দীপনা, তার প্রচুর ভিডিও আমি শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে, টুইটারে চ্যাট ফোরামে। তো এবার আরও কিছু কিছু ছোটো ছোটো মুহূর্ত নিয়ে একটু আলোচনা করি। কিছুদিন আগে বড় ম্যাচটা তো হয়ে গেল। তো ম্যাচের আগের দিন আমি যেখানে সুইজারল্যান্ডে থাকি তখন বেশ সন্ধে পেরিয়ে গেছে। কলকাতা থেকে একটা পরিচিত ছেলে বলল, দাদা টিকিট আছে এক্সট্রা সুইজারল্যান্ডে বসে। এখন আমি এত রাত্রে আমি কী করে আয়োজন করব? তো কলকাতায় দুটো ছেলেকে জিজ্ঞেস করলাম, ওরা বলল পেলে জানাবো দাদা। তো পরদিন সকালবেলা সেই ছেলেটি বলল, দাদা পেয়ে গেছি। এবার কিছু আলোচনা করব। সেই ছেলেটি ভালো চাকরি করে, কিন্তু তার মন খারাপ ছিল। চৌঠা মের পর রাজনৈতিক কারণে তার মন খারাপ ছিল। তো আমাকে সে ওই বড় ম্যাচের আগের দিন বলছে, দাদা এখন মানে পরিস্থিতি কী? পরিস্থিতি কী মানে ইস্টবেঙ্গল বড় ম্যাচ, আর যদি জেতে তো বড় ম্যাচে দিনই ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবে। বলছে তাই নাকি? এই পরের রাউন্ড? কে বললো এই আর দুটো ম্যাচ বাকি, এই বছর তো একটু অন্যরকমভাবে হচ্ছে। বলছে দেখো এই রাজনীতির জন্য, ইলেকশনের জন্য ভুলেই গেছিলাম। ছাড়ো তো এসব, মাঠে যাও। তো যাকে পরদিন সে বললো সে টিকিট পেয়ে গেছে, সে মাঠে গিয়েছিল। এবার গতকালের ম্যাচ, তার আগের দিন আমাকে বলছে তাহলে কোথায় টিকিট পাওয়া যাচ্ছে, কখন পাওয়া যাচ্ছে, না আগের দিন না, মানে টিকিট বেরোনোর আগে। এবার আমি সুইজারল্যান্ডে বসে খেয়াল রাখছি কখন টিকিট বেরোচ্ছে। তাই বললাম এই তো বেরিয়ে গেছে, এখন বেরিয়েছে লিঙ্ক। তা বলে এত টিকিটের দাম করেছে, কী আর করা যাবে। তারপর সে ম্যাচের আগের দিন বললো টিকিট সে কেটে নিয়েছে। তো আমি বললাম দেখো মানে তোমরা খেলাধুলো এত কিছু স্লোগান দাও, তো বাদ দাও, মানে কী কারণে কী হয়েছে সেসব দিকে যাচ্ছি না, সেসব অন্য বিষয়। যে কোনো জীবনে, ফুটবলে হোক, রাজনীতিতে হোক, সেখানে হার জিত থাকেই। কীভাবে হেরেছো না হেরেছো সেটা অন্য বিষয়, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু ধরে নাও হেরেছো, কিন্তু হেরেছো বলে কি মানে ফুটবল ছেড়ে চলে যাবে বা জীবন ছেড়ে পালাবে? জীবনটা স্বাভাবিকভাবেই চালানোর চেষ্টা করো। তো সে অবশ্যই গতকাল মাঠে গিয়েছিল, সে টিকিট কেটে নিয়েছিল। একটা সময় বললো দাদা কেটে নিচ্ছি টিকিট। তো ম্যাচ শেষে আমাকে কিছু ভিডিও পাঠালো। তো তার সেই ভিডিওগুলো আমি আলাদা করে নাম নিইনি, কেননা কী দরকার, ব্যক্তি স্বাধীনতা, লোকের ব্যক্তিগত নাম তো করা উচিত নয়। তো তার ভিডিওগুলোর থেকে একটা কোলাজ তৈরি করে আমি আবার ছেড়ে দিলাম। আসলে কী হয়েছে, মানে আমি 8 বছর আগে যখন অস্ট্রিয়াতে চাকরি করতাম, তখন ওই ইস্টবেঙ্গল টুইটার চ্যাট ফোরামটা খুলেছিলাম। তো প্রচুর ভিডিও বানানোর ইচ্ছে ছিল, কিন্তু যা হয় ইস্টবেঙ্গল যদি নাই যেতে কী করে বানাবো। আমি যে ইস্টবেঙ্গল জেতার সাথে সাথে যে প্রথম এটা দিলাম শত আশা, সেটা একটা বাংলাদেশের একটা ব্যান্ডের গান। বহুদিন আগে সেই গানটা আইডেন্টিফাই করেছিলাম যে যদি ইস্টবেঙ্গল বড় ম্যাচ জেতে তাহলে সেই গানটা শেয়ার করব। হচ্ছিলই না, মানে ভেবে রাখছি শেয়ার করব, হচ্ছিলই না। তারপর বোধহয় অনেক বছর বাদে সেটা শেয়ার করার সুযোগ পেয়েছিলাম। তো গতকাল যখন জিতলো ইস্টবেঙ্গল, তখন আরও একবার সুযোগ পেয়ে গেলাম, সেই গানটায় শেয়ার করলাম। তো তেমনই গতকাল ম্যাচ শেষে আমি ভেবেছিলাম যে কীরকম অনুভূতি হবে আমি তো জানি না, তো সম্ভবও না। মানে আমরা অনেক অনেক কিছু ভাবি না জীবন নিয়ে, যে সে যুদ্ধ লাগলে এই করবো, না লাগলে ওই করবো। কিন্তু যখন ঘটনাগুলো ঘটে তারপরেই বোঝা যায় যে আপনি কী করবেন বা কী ভাববেন। তো ম্যাচ শেষে যেটা প্রথম একটা অনুভূতি হলো, একটু মেরে গেলাম, কারণ আমার মনে পড়ছিল যেটা আমি আমার আগের অডিওতেই বললাম, যাদেরকে আমরা বিগত 22 বছর ধরে হারিয়েছি। দেখবেন আমি একটা কমেন্ট এটা শেয়ার করলাম, মানে এই ভিডিওর অডিওটার সাথে সেরকমই, এরকম একটা নাম আলাদা করে নিচ্ছি না, এরকম প্রচুর ব্যক্তি আছে যারা তাদের আপনজনদের হারিয়েছে,
যারা নিজেরা এবং তাদের আপনজন দুজনেই উভয়ই ইস্টবেঙ্গলের ঘোর ফ্যান। 22 বছর তো কম সময় না। দেখুন 22 বছরে আমরা কত লোককে হারালাম। আরও একজন এরকম কমেন্ট করেছে, আমি জানি না সে আমার পরিচিত কি না, কেননা এরকমই পরিচিত প্রচুর মানুষ আছে। একজন জামশেদপুরে গতকাল খুবই পরিচিত হোয়াটসঅ্যাপ করলো, নিজে থেকেই করেছে, আমি পাঠাইনি। ইস্টবেঙ্গলের এরকম ফ্যান প্রচুর তো আছে। সে খুব আনন্দিত, কেননা আমি যখন জামশেদপুরে আমার কর্মজীবন শুরু করি, আমার একটা ছোট টিভি ছিল, সেই টিভিটাতে খেলা দেখতাম। একটু খেলা থাকলে একটু আগে অফিস থেকে চলে আসতাম, তারপর সেরকম খেলা হলে আমার ঘরে আসতো অনেকেই, মানে যারা ইস্টবেঙ্গল ফ্যান তারা আসতো। তো তারাও খুশি। ব্যাঙ্গালোর থেকে সৌম্যদীপ ভিডিও পাঠিয়েছে, যে আমি ভিডিওটা শেয়ার করেছি, ব্যাঙ্গালোরে আনন্দ হচ্ছে। আমি ভেবেছি যে ও কোথাও পেয়েছে, তারপর জানলাম যে না, ও এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছে। তো আমি যখন চ্যাট ফোরাম খুলেছিলাম, তো সৌম্যদীপের কথাই বলছিলাম যে এরকম ছিল, সায়ন ছিল, সৌম্যদীপ ছিল। তো এরা আমার ওই টুইটারে কন্টেন্টগুলো ফেসবুকে শেয়ার করতো, নিজেরাই পেজ খুলে নিয়েছিল। আবার সৌম্যদীপের এক আত্মীয়, সে তারপর বাংলা ভার্সান খুলেছিল পেজে। হ্যাঁ, মানে আমার টুইটারের চ্যাট ফোরামের একটা তো প্রথমে ইংলিশ ফেসবুক ভার্সান খুললো, তারপর আরও একজন তার একটা বাংলা ভার্সান খুললো, বললো অনেকে তো আবার ইংরেজি বুঝতে পারছে না ভালো করে, তো এটা বাংলা ভার্সান তার খুললো। তারপর যা হয়, মানে ইস্টবেঙ্গল দিচ্ছে না 8 বছর ধরে। তো অবশ্যই চ্যাট ফোরাম তো কথাবার্তা বলার জন্য, সমালোচনা করার জন্য, তো সেই সমালোচনা অনেকেরই সহ্য হতো না, ফ্যান ক্লাবদের সহ্য হতো না। তো তারা ওই মাস রিপোর্ট করতো। তো ফেসবুক পেজগুলো যেগুলো খুলতো এই ছেলেরা, সেগুলো বন্ধ হয়ে যেত, যেটা এই মুহূর্তে ওই নর্ডিক ওই সাংবাদিক মেয়েটি উপলব্ধি করলো। এবং আমি বললামও তাকে, টুইটারই জানালাম যে ফেসবুকের এটা কিন্তু পুরনো প্রবলেম, যে কয়েকজন মিলে এই মাস রিপোর্ট করলেই উড়ে যায়, মানে অ্যালগোরিদিমটাই ওরা ফেসবুক ওরকম বানিয়ে রেখেছে যে একটু কিছু হলেই উড়ে যায়। তো যেটা বলছিলাম যে ছোটোবেলায় যেটা হয়, যে পরীক্ষা যখন চলে বা পরীক্ষার আগে যখন প্রস্তুতি নিতাম, তো অনেকের সাথে নিশ্চয়ই হয়েছে, তো ভাবতাম যে পরীক্ষা শেষে খুব আনন্দ করব, লাফালাফি করব। পরীক্ষা যখন শেষ হতো, একটা ক্লান্তি, একটা ঘুম ঘুম ভাব পেত। মানে ভাবতাম প্রচুর ঘুমাবো, প্রচুর আনন্দ করব, কিছুই করা হতো না শেষমেশ। না, ঘুমটা আর পেতো না তখন, যেহেতু তখন অনেকটা চাপ চলে যেত। তো এরকমই ভেবেছিলাম হয়তো যে মোহনবাগানের ফ্যানদের হ্যাটা করব, যে দেখো যে আমাদের ক্লাবে ডাইরেক্ট ট্রফি চলে যায়, তোমাদের ক্লাবে যায় না, কিন্তু সেসব কিছুই করার ইচ্ছে হলো না। এটা বলছিলাম যে যখন কোনো একটা বড় ঘটনা ঘটে, আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন আপনি নিজেই জানেন। ওই যে পোস্ট ইভেন্ট আপনার রিয়াকশানটা, ইমোশানটা কীভাবে অনেক সময় বোঝা যায় না। তো মানুষের যে শারীরিক যে আনন্দ, সে আনন্দের বহিঃপ্রকাশ তো অবশ্যই ঘটেছে ম্যাচ শেষে, এবং তার প্রচুর মুহূর্ত ভিডিও মুহূর্ত আমি শেয়ার করেছি, আরও শেয়ার করব। মুহূর্তগুলো পাচ্ছি আর শেয়ার করছি, কোলাজ তৈরি করছি, শেয়ার করছি। এগুলো করতে আমার বিশেষ সময় লাগে না, কেননা আমার এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, ছবি আঁকা থেকে শুরু করে গান গাওয়া থেকে শুরু করে একাধিক, যে এগুলো তৈরি করতে আমি বিশেষ সময় লাগে না। অনেকে ভাবতো যে টিম আছে, সেই টিম তৈরি করে। তো এই ধরনের কন্টেন্ট, শুধু কন্টেন্টগুলো আমার দরকার, কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করতে পারবো না, মুহূর্তগুলো পেয়ে গেলে আমার কয়েক মুহূর্তের মধ্যেই সেগুলো নিয়ে একটা কোলাজ, তাতে একটু গান জুড়ে দেওয়া, একটু মিউজিক জুড়ে দেওয়া, এগুলো বিশেষ সময় লাগে না। কিন্তু এই যে এই মুহূর্তগুলোই তো পাচ্ছিলাম না। কাল একটা স্টুডেন্ট আমার চ্যাটফোনে শুরুর দিন থেকেই রয়েছে, তার বয়স কত জানতাম না, সে এখন পড়াশোনা করছে ভালো, সেটা জানতাম। তো জানলাম তার বয়স এই মুহূর্তে 19। তার মানে কি, সে যবে থেকে আমার চ্যাটফোনে লেখালেখি করছে, হইচই করছে, তার তখন বয়স তো 11 ছিল। কম ছিল জানতাম, কিন্তু এত কম তো জানতাম না।
এরকমই আরও আছে, মানে 8 বছর ধরে একদম শুরুর দিন থেকে অনেকে আছে, পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করছে, অনেকে নাম নিচ্ছে না আলাদা করে, মেডিকেল স্টুডেন্ট রয়েছে। তো তার তাদেরও ওই 11-12 বছর বয়সে আমার চ্যাট ফর্মে আসছে, আর ওই খালি নিন্দে, হারা, সমালোচনা এই নিয়ে দেখছে। তো ম্যাচ শেষে সৌভিক যেটা বললো, আশা করি সেইটা ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট করবে। আমি ম্যাচে নিয়ে যাচ্ছি না, ম্যাচের টেকনিক্যালিটিসে, যে আগামী দিনে যেন ইস্টবেঙ্গল সবসময় চ্যাম্পিয়নশিপের দৌড়েই থাকে, মানে যে কোনো ফরম্যাটেই, সে হোম ভিত্তিতে হোক, 2 লেগ করে হোক কি 3 লেগ করে হোক, যে কোনো ফরম্যাটে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপে দৌড়েই থাকে, সেটা খুব দরকার। আর যে লেগেসির ব্যাপারটা, 22 বছর গ্যাপ হয়ে গেলে একটু সমস্যা হয়। এক তো হচ্ছে প্রচুর ব্যক্তি, ভাবুন আমি যে সময় খেলা দেখছি তখন পিকে ব্যানার্জি, অমল দত্তরা একদম চূড়ান্ত লাইমলাইটের মানে রয়েছে। ওই ডায়মন্ড ম্যাচও আমি মোহনবাগান গ্যালারিতে বসেই দেখেছিলাম। তো তারা এক এক করে সবাই চলে গেল। কোভিডের সময় পিকে ব্যানার্জি চলে গেল, তারপর সুভাষ ভৌমিক চলে গেল। এত ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়, আমি সমর্থকদের কথা বাদই দিলাম, সমর্থকরাও তো আপনার নিশ্চয়ই পরিচিত, অনেকেই চলে গেছে, অনেকে মাঠে যেতে পারেন না এই মুহূর্তে, সেটাও ভাবুন। মানে মাঠে যাওয়ার মতো পরিস্থিতি নেই, ঘোর সমর্থক। এই তো কিছুদিন আগেই ওই ইরান সমস্যার আগেই তো ঘুরে এলাম কলকাতা থেকে, তো মানে এরকম কাকু আছে, এখন আর মাঠে যান না, শারীরিকভাবে বা মানসিকভাবে অত ক্লান্ত তারা। সেই আগে আমাকে টিকিট এনে দিত যখন ছোট ছিলাম। তো এক তো আছে অনেকে অফ হয়ে গেছে, এক আছে যারা চলে গেছে, সে তো গেল, তারা নয় উপলব্ধি করেছে ইস্টবেঙ্গলের জয়টা, দেখেছে, অনুভব করেছে, চাক্ষুষ করেছে। কিন্তু যারা এই নতুন প্রজন্ম, এই যারা 10 বছর 20 বছর বয়স, 20s যারা বয়স, তারা তো এতদিন দেখতেই পায়নি ইস্টবেঙ্গলকে মানে লিগ চ্যাম্পিয়ন হতে। এবং যেটা হয়, মানে যদি আপনি ছোটোবেলা থেকে কেন ফলো করেন ইস্টবেঙ্গলকে, অবশ্যই একটা ক্লাব যখন সাফল্যের মধ্যে থাকে, সে নতুন নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে থাকে সমর্থক হিসেবে। কিন্তু হাতুক মানে কতদিনে, সেটাও একটা সমস্যা না? তো সেই জন্য মানে একটা ক্লাব যখন হারছে, ন্যাশনাল লিগে কিছু করতে পারছে না, এবং জেতা ছাড়ুন, আইএসএল শুরুর পর মোহনবাগানের কাছে খালি হারতো, তো সেরকম একটা ক্লাবের পক্ষে যে নতুন প্রজন্মকে আকৃষ্ট করা, সেটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। এবং যারা আকৃষ্ট হতেন, মানে তেন বলতে হচ্ছে সেসব ছোটো ছোটো ছেলে মেয়েদের, তাদের কিন্তু আমরা তারিফ না করেই পারছি না। এখন শুরু করেছে তখন ইস্টবেঙ্গল জিততো, এটা অনেক সহজ, মানে ইস্টবেঙ্গলকে যাচ্ছি, মাঠে যাচ্ছি, জিতছি, হাসছি, চলে আসছি, মাঝে মধ্যে হাঁটছি, তখন একটু চিল্লামিল্লি করছি, ম্যাক্সিমাম দিন তো ইস্টবেঙ্গল জিততো, সে ম্যাচ বলুন বা টুর্নামেন্ট। তো এখনকার যে বাচ্চা, এবছর তো শুরুর দিকে যখন শুরু হলো, তখন একটা বাচ্চা দেখতাম মাঠে যাচ্ছে, তো তার ভিডিও শেয়ার করতাম। তারপর আমি যখন গেলাম ওই যুদ্ধ শুরুর আগে দেশে, মাঠে গেলাম, জামশেদপুর ম্যাচটা হারলো, আমি ওই ভিডিওগুলো শেয়ার করা ছেড়ে দিলাম। কি করব, মানে ম্যাচ তো জিততে হবে, ম্যাচ হারার পর কি করে ভিডিও শেয়ার করা যায় কোনো বাচ্চার? অন্তত নিজের পক্ষে একটা ড্র করলে একটা শেয়ার করা যায়, তাই না? তো এই যেটা বলছিলাম, যে সবাই ভালো থাকবেন, আর ইস্টবেঙ্গল ভালো থাকুক, নতুন নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে থাকুক, মে দ্য লেগেসি কন্টিনিউ।